হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমাদের আজকের টপিক হচ্ছে লাইন ক্লিপিং। টু গিভ আ লিটল কনটেক্সট, আমরা এখন পর্যন্ত বেসিক্যালি শুধু স্ক্যান কনভার্সন দেখেছি। স্ক্যান কনভার্সনের মধ্যে আমরা মেইনলি দেখেছি লাইন ড্রয়িং অ্যালগোরিদম, এটার মাঝখানে ডিডিএ ছিল, মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদম ছিল। এরপরে আমরা মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদমও দেখেছি, এবং এই সেম কনসেপ্ট ইউজ করে আসলে শুধু সার্কেল না, এলিপস বা অন্যান্য জিওমেট্রিক শেপও আঁকা পসিবল, আমরা যদি হচ্ছে গিয়ে লাইন বা সার্কেলের ইকুয়েশনের বদলে সেই জিওমেট্রি, যেমন একটা এলিপসের ইকুয়েশন যদি আমরা ইউজ করি বা একটা প্যারাবোলা। এনিওয়ে, আমরা আজকে হচ্ছে গিয়ে দেখব লাইন ক্লিপিং। সো হোয়াট এক্স্যাক্টলি ইজ লাইন ক্লিপিং? এইখানে যে সিনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা রুমের মধ্যে বসে আছি, অ্যান্ড সামথিং ইজ হ্যাপেনিং আউটসাইড, রাইট? রুমের একটা জানালা আছে, আমরা জানালার ভিতর থেকে বাইরের সিনটা দেখতে পাচ্ছি। সো খুব অবভিয়াসলি আমরা শুধুমাত্র জানলা দিয়ে যতটুকু ভিজিবল থাকার কথা অতটুকুই দেখতে পারা উচিত। সো আমরা এর আগে একদম প্রথম ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা সিনকে আমরা মডেল করব এবং রেন্ডার করব, রাইট? তো আমরা এখানে যখন সিনটাকে রেন্ডার করব, আমরা শুধুমাত্র এই জানালা দিয়ে ভিজিবল যতটুকু অংশ বাইরে আছে ততটুকুকেই রেন্ডার করতে চাই। সো লেটস সে আমাদের বাইরে হয়তো একটা বিশাল সিন চলতেছে, আমাদের সবকিছুর ডেসক্রিপশনই, সবকিছুর মডেলই হয়তো আছে, কিন্তু আমরা যখন স্ক্রিনে জিনিসটা রেন্ডার করব, উই ডোন্ট ওয়ান্ট দ্য হোল সিন, উই জাস্ট ওয়ান্ট দ্য ভিজিবল সিন, রাইট? তো এইখানে আমাদের হচ্ছে গিয়ে ক্লিপ করতে হবে। ক্লিপ মানে হচ্ছে গিয়ে সহজ কথায় কাটা। তো যেমন আমরা যদি এখানে চিন্তা করি, সো বেসিক্যালি যেমন এই লাইনগুলা, আমি একটা কলম নিয়ে নিই, আই থিঙ্ক দ্যাটস বেটার আইডিয়া। সো এইখানে যে এই লাইনটা যে আছে, আমাদের এই লাইনটা যেমন এই জায়গায় ক্লিপ করতে হয়েছে, বা আমরা হচ্ছে এই স্কোয়ারটা, এই জানালাটা, এই জায়গায় ক্লিপ করতে হয়েছে। সো এটাকে আমরা বলছি ক্লিপিং। পলিগন ক্লিপিং হচ্ছে লাইন ক্লিপিং। প্রথমে আসে পয়েন্ট ক্লিপিং। তো পয়েন্ট ক্লিপিং এর আইডিয়াটা খুবই সহজ। একটা পয়েন্ট যদি আমার ভিউইং উইন্ডোর ভেতরে হয় তাহলে আমরা ওটাকে রাখবো, যদি পয়েন্টটা ভিউইং উইন্ডোর বাইরে হয় তাহলে আমরা ওটাকে রাখবো না। এটা বেশ সহজ, একটা খুবই ট্রিভিয়াল একটা টাস্ক। সো আমরা ওটা নিয়ে খুব একটা কথা বলবো না। পলিগন ক্লিপিং হচ্ছে যেমন এখানে আমাদের একটা পলিগন আছে, দিস ইজ এ পলিগন। সো আমরা এই পলিগনটার এই অংশটুকু ক্লিপ করেছি। পলিগন ক্লিপিং হচ্ছে লাইন ক্লিপিং এর চেয়ে একটু ডিফিকাল্ট, কারণ পলিগন আসলে অনেক ধরনের হতে পারে। আমরা এই কারণে মাঝামাঝি শুরু করবো, আমরা পলিগন ক্লিপিংও দেখবো না, আমরা পয়েন্ট ক্লিপিংও দেখবো না, আমরা দেখবো লাইন ক্লিপিং, কারণ লাইন ক্লিপিং এর উপর বেস করেই আসলে পলিগন ক্লিপিং মানে অ্যাচিভ করা হয়। যাই হোক, লেটস নট স্পেন্ড এনি মোর টাইম হিয়ার। তো বেসিক্যালি লাইন ক্লিপিং এর ক্ষেত্রে আমাদের এখানে প্রথম একটা জিনিস ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে ভিউইং প্যান অথবা ভিউইং উইন্ডো। সো এটা আমরা কোন অংশটাকে বলতেছি? এটা হচ্ছে যেই অংশের ভিতরের লাইনগুলোকে আমরা রাখবো এবং বাইরের অংশগুলোকে আমরা রাখতে চাই না, সেটাকে আমরা বলবো যে ভিউইং প্যান অথবা ভিউইং উইন্ডো। ইন দিস কেস এখানে আমাদের সিনে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই নীল রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ভিউইং উইন্ডো। আমরা কিছু লাইন দেখতে পাচ্ছি। সো এটাকে যদি আমরা ক্লিপ করি, সো আমাদের আমাদের টাস্ক অ্যাট হ্যান্ড, যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা এই জিনিসটা করতে চাই। সো আমাদের লাইনগুলো থাকবে, কিন্তু এই উইন্ডোর বাইরের যে অংশটুকু ছিল, লেটস ওয়াচ দ্য থিং এগেইন। যেমন এই লাইনটা কমপ্লিটলি বাইরে ছিল, একদম লেফটে যে লাইনটা আছে এইটা কমপ্লিটলি নাই হয়ে গেছে, বাকি অংশগুলা এই যে উইন্ডোর বাউন্ডারিতে ক্লিপ হয়েছে। সো দিস ইজ আওয়ার টাস্ক, রাইট? সো লেটস সি হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম। আমরা আপাতত আমাদের সিম্পলিফাই করার জন্য ধরে নিচ্ছি যে আমরা একটা 2D স্পেস নিয়ে কাজ করছি, এবং আমাদের ভিউইং উইন্ডোটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের উইন্ডো, এবং শুধু রেক্ট্যাঙ্গুলার শেপ না, মানে শেপটা হচ্ছে এরকমও হবে না, আমাদের এইগুলা হচ্ছে গিয়ে এক্সিসের সাথে প্যারালাল হবে। সো আমাদের শেপটা, উইন্ডোটা হবে এরকম কাইন্ড অফ লাইক এই দুটা এজ হবে হচ্ছে ওয়াই এক্সিসের সাথে প্যারালাল, এই দুটো এজ হবে এক্স এক্সিসের সাথে প্যারালাল। সো এটা হচ্ছে কি আমাদের অ্যাজাম্পশন, আমরা সিম্পলিফাই করার জন্য এতটুকু ধরে নিচ্ছি। সো আই স্ট্রংলি রেকমেন্ড এই জায়গায় ভিডিওটা পজ করে I want you to think about how you would solve the problem yourself. ঠিক আছে? Because this is a very interesting problem, এবং give it an hour or 2 hour, বা যদি হাতে 1 ঘন্টা 2 ঘন্টা না থাকে, at least মানে ভিডিওটা এখানে পজ করে at least think about it for 10 minutes, যে how would you solve the problem. আমার কি কি আছে প্রবলেমটা আরেকবার আমি সামারাইজ করি। আমার অনেকগুলো লাইন আছে,
লাইনগুলো কিভাবে মডেল করা, লাইনের আমার এন্ড পয়েন্টগুলো দেওয়া আছে। সো লাইনটা কোথা থেকে শুরু এবং কোথা থেকে শেষ এটা দেওয়া আছে। আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার এক্সিসের সাথে প্যারালাল ভিউইং উইন্ডো দেওয়া আছে। আমাদের কাজ হবে এই অংশটুকু রেখে বাকি অংশটুকু ফেলে দেওয়া। এটা কিভাবে করা যায়? সো পজ হিয়ার অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট। অলরাইট, সো লেটস কন্টিনিউ। আমার পজ করার তো দরকার নাই। সো আমরা যদি খুবই নাইভলি চিন্তা করি, ঠিক আছে, আমরা লাইন কিভাবে এঁকেছি সোফার, আমরা কি দেখেছি? আমরা লাইন আঁকি হচ্ছে পিক্সেল বাই পিক্সেল, রাইট? একটা পিক্সেল আঁকা হয়, তারপর পরেরটা পিক্সেল আঁকা হয়। সো খুবই নাইভ এবং খুবই সিম্পলিফাইড একটা অ্যাপ্রোচ হচ্ছে কি, আমরা পিক্সেলটা আঁকার সময় জাস্ট চেক করব পিক্সেলটা আমার উইন্ডোর ভিতরে নাকি বাইরে। যদি উইন্ডোর ভিতরে হয় তাহলে আঁকবো, না যদি বাইরে হয় তাহলে আঁকবো না, রাইট? সো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন অ্যান্ড ইট ওয়ার্কস। সমস্যা হচ্ছে গিয়ে দিস ইজ লাইক সুপার স্লো, মানে এর চেয়ে খারাপ অ্যালগোরিদম প্রবাবলি এই প্রবলেমের জন্য বানানো পসিবল না। সো ইটস গোয়িং টু বি ভেরি স্লো, ভেরি ইনএফিশিয়েন্ট। আমরা যদি আমাদের একটু আগের এক্সাম্পলটার কথা চিন্তা করি, যেমন এই এক্সাম্পলটা, এখানে লেটস থিঙ্ক অফ দিস লাইন, রাইট? একদম শেষের যে লাইনটা আছে, দিস ওয়ান, এই লাইনটার একটা পিক্সেলও কিন্তু আমাদের আলটিমেটলি আঁকতে হবে না। কিন্তু আমরা যে অ্যালগোরিদমটার কথা বললাম তাতে আমাদের এই লাইনের প্রত্যেকটা পিক্সেলে একটা একটা করে আমরা বসে বসে চেক করব। অলসো থিঙ্ক অ্যাবাউট দিস লাইন। আমাদের এখানে যতটুকু অংশ আঁকতে হবে তার চেয়ে যতটুকু অংশ আঁকতে হবে না সেটাই বড়, কিন্তু আমাদের একটুকু অংশ আঁকার জন্য আমাদের কতগুলা পিক্সেল শুধু শুধু চেক করতে হবে। সো আই থিঙ্ক উই ক্যান অল আন্ডারস্ট্যান্ড যে কেন এই অ্যালগোরিদমটা খুব একটা সুবিধার অ্যালগোরিদম না। সো দিস ইজ নট এ গুড অ্যালগোরিদম, বাট হোয়াট এলস ক্যান উই ডু? Some of you may have thought of something better, so let's look at another solution. এখানে আমরা যেটা করব, আমরা একটা একটা করে লাইন নিব। সো ফর ইচ লাইন আমাদের যে চারটা এজ আছে, আমরা প্রত্যেকটা এজ এক এক করে কনসিডার করব। সো ফর ইচ লাইন উই উইল কনসিডার ইচ এজ। যদি আমাদের এখানে কি কি কেস হইতে পারে, আমাদের লাইন সেগমেন্টটা আইদার চারটা এজের কোনো না কোনো একটা এজকে ইন্টারসেক্ট করবে অথবা করবে না। যদি ইন্টারসেক্ট করে তার মানে আমাদের লাইনটা কোনো না কোনো একটা বাউন্ডারিকে ক্রস করছে। ইন দ্যাট কেস আমরা হচ্ছে কি যেই অংশটুকু বাইরে আছে বাউন্ডারির অতটুক ফেলে দিব এবং যতটুক ভিতরে আছে অতটুকুকে রাখবো এবং লাইনটার এন্ড পয়েন্ট আপডেট করব। তার মানে এখন হচ্ছে এন্ড পয়েন্টটা হবে ইন্টারসেকশনটা। আমাদের যদি একটা বাউন্ডারি থাকে হচ্ছে এরকম, সো আর একটা লাইন থাকে হচ্ছে এরকম, এবং বাউন্ডারিটার এই সাইডটা হচ্ছে গিয়ে ভেতরের দিকে, তো আমরা ইন্টারসেকশনের এতখানি অংশ ফেলে দেব এবং এখন এইটা হবে আমার নতুন এন্ড পয়েন্ট, রাইট? আগে এটা ছিল, একটু ফেলে দেওয়ার পর এটা হচ্ছে নতুন এন্ড পয়েন্ট। এইটা হচ্ছে গিয়ে গেল যে কেসে যে ইন্টারসেক্ট করবে। যদি ইন্টারসেক্ট না করে, সো লেটস সে এই যে এই বাউন্ডারিটার সাথে লাইনটা ইন্টারসেক্ট করে নাই, তার মানে লাইন সেগমেন্ট হয় এই পাশে আছে, না হলে এই পাশে আছে, মানে আইদার বাইরে অথবা ভিতরে। যদি রং সাইডে থাকে, এই বাউন্ডারির বাইরে আমার উইন্ডোটা কোথায়? আমার উইন্ডোটা হচ্ছে এই বাউন্ডারি এই সাইডে, সো দিস ইজ দ্য সাইড আই ওয়ান্ট টু কিপ। যদি আমার লাইন সেগমেন্টটা এই বাউন্ডারির বাইরে থাকে তার মানে এটা আমার পুরো লাইনটা বাদ দিয়ে দিলেই চলবে। আর যদি ভিতরের দিকে থাকে তাহলে আমি পুরো লাইনটাই রাখবো এবং আই উইল কিপ ডুইং দিস মানে ফর অল এজ, রাইট? সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। প্রথমে আমরা এই লাইনটা কনসিডার করতেছি, ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। এখন আমরা একটা একটা করে এজ কনসিডার করবো। সো ফর ইচ লাইন আমরা একটা লাইন নিলাম এবং ফর ইচ এজ, সো আপাতত আমরা টপ এজটা নিলাম। এটা কোন কেসের মধ্যে পড়ে? এটা কি ইন্টারসেক্ট করে নাকি করে না? খুবই সহজেই দেখা যাচ্ছে যে ইন্টারসেক্ট করে। তাহলে আমার কি করতে হবে? আমি হচ্ছে গিয়ে এজের বাইরে যা আছে ওই অংশটুকু ফেলে দিলাম, ভিতরে যা আছে অতটুকু রাখলাম। তারপর আমি পরের এজটায় যাব, এখানে ইন্টারসেক্ট করতেছে না, সো আমাদের সেকেন্ড কেসটা। সো ইন্টারসেক্ট করতেছে না যেহেতু, এখন আমাদের দেখতে হবে যে আমাদের লাইন সেগমেন্টটা কি ভিতরে না বাইরে। আমাদের লাইন সেগমেন্টটা ভিতরে, সো আমি কিছু করবো না, পুরোটাই রেখে দিব। সেম গোজ ফর দিস এজ অ্যান্ড সেম গোজ ফর দিস এজ, রাইট? ওকে, ফাইন। লেটস কনসিডার দিস লাইন। সো আমাদের ওই লাইনটা হয়ে গেছে, আমরা এখন পরের লাইনটায় আসলাম এবং আমরা বামের এজটাতে যেহেতু আসি, কোন কেসের মধ্যে এটা পড়তেছে? এটা ইন্টারসেক্ট করে। সো আমরা কি করবো? আমরা ইন্টারসেকশন পয়েন্টটাতে এন্ড পয়েন্ট আপডেট করবো, বাইরের অংশ ফেলে দিব। এবার টপ এজ এগেইন ইন্টারসেক্ট করে, আমরা টপ এজের উপরে যা আছে ফেলে দিব অ্যান্ড ভিতরে যা আছে রাখবো। রাইট এজ এগেইন ইন্টারসেক্ট করতেছে, আমরা হচ্ছে রাইটের অংশ ফেলে দিচ্ছি, ভিতরের অংশ রাখতেছি। লাস্ট বটম এজ আমরা
নিচের অংশ ফেলে দিব, ইন্টারসেক্ট করতেছে এগেইন, এবং উপরের অংশ রাখবো, এবং আমাদের ক্লিপিং হয়ে গেছে। সো দিস অ্যালগরিদম ওয়ার্কস, রাইট? বাট হোয়াট হ্যাপেন্স যখন হচ্ছে গিয়ে আমাদের পুরো লাইনটাই ভিতরে? আমরা 4টা এজই কনসিডার করব, কোনো এজের ক্ষেত্রেই ইন্টারসেক্ট করবে না লাইনটা, এবং আমরা পুরো লাইনটাই রেখে দিব, কিন্তু আমরা 4টা এজই কনসিডার করতেছি। সো বেসিক্যালি আমরা কোনো কাজ করব না, কিন্তু আমাদের 4টা এজের সাথেই ক্যালকুলেট করে করে দেখতে হবে যে জিনিসটা ভিতরে আসে না বাইরে আসে, ঠিক আছে? সো দিস ইজ এ বেটার অ্যালগরিদম, বাট দিস ইজ স্টিল নট এ ভেরি গুড অ্যালগরিদম, মানে এটা স্টিল স্লো, আমরা অনেক এক্সট্রা কাজ করতেছি, রাইট? অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি ইমপ্রুভ দিস, এটার একটা অপটিমাইজেশন করা পসিবল, এবং সেই অ্যালগরিদমটাই হচ্ছে কোহেন সাদারল্যান্ড। এই অ্যালগরিদমটা প্রথমে ড্যানি কোহেন নামে একজন ব্যক্তি, সে আসলে একটা ফ্লাইট সিমুলেটর, পৃথিবীর প্রথম রিয়েল টাইম ফ্লাইট সিমুলেটর ডেভেলপ করেছিল। তো তার সেই ফ্লাইট সিমুলেটরের কাজকে পরে হচ্ছে গিয়ে সাদারল্যান্ড এই লাইন ক্লিপিং অ্যালগরিদমে ডেভেলপ করে, মানে তার ওই ফ্লাইট সিমুলেটরের কাজের উপর বেস করে সাদারল্যান্ড হচ্ছে এই অ্যালগরিদমটাকে ডেভেলপ করে। অলরাইট, সো এই অ্যালগরিদমটা কেন বেটার? এটা কি দুটা কাজ অপটিমাইজ করে মেইনলি। সেটা হচ্ছে যে লাইনগুলা কমপ্লিটলি আউটসাইড অফ দ্য এজ, সেগুলো একদম প্রথমে বাদ দিয়ে দেয়, ঠিক আছে? আমি সেই লাইনগুলোর জন্য এই 4টা এজে ঘুরবো না, এটা আমি O1 কমপ্লেক্সিটিতে জাস্ট ইমিডিয়েটলি যে লাইনগুলো বাইরে সেগুলো ডিটেক্ট করতে পারবো এবং সেগুলো বাদ দিয়ে দিব, সেগুলো নিয়ে আমি আর কোনো কাজ করবো না। সিমিলারলি যে লাইনগুলো কমপ্লিটলি ভিতরে, সেগুলো আমি ইমিডিয়েটলি ডিটেক্ট করতে পারবো এবং আমি সেগুলো নিয়েও কোনো কাজ করবো না, সেটা ক্লিপ করার দরকার নেই, আমি সেই লাইনগুলো স্কিপ করে চলে যাবো। সো এই দুটা হচ্ছে কি কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমের। আমরা একটু আগে যেই নাইভ অ্যালগরিদমের পরে যেই একটা মোটামুটি অ্যালগরিদম দেখলাম, সেটার খুবই মেজর অপটিমাইজেশন কোহেন সাদারল্যান্ড করেছে। সো লেটস সি হাউ দ্যাট ওয়ার্কস, ঠিক আছে? সো এখানে যেটা হবে কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম ইউজ করলে, সো লুক অ্যাট দ্য রেড ওয়ান অন দ্য লেফট, এই লাইনটা কমপ্লিটলি বাইরে। কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম এই লাইনটার সাথে সাথে ডিটেক্ট করতে পারবে, যখন এই লাইনটা নিয়ে সে কাজ করবে, সে প্রথমেই বুঝবে এই লাইনটা কমপ্লিটলি বাইরে, কোনো ইকুয়েশন সলভ করা লাগবে না, কিছু করা লাগবে না, কোনো ইন্টারসেকশন বের করা লাগবে না, সে জাস্ট বুঝবে লাইনটা বাইরে, এবং সেই লাইনটা নিয়ে আর কোনো ফার্দার কাজ করবে না, কোনো এজের সাথে কম্পেয়ারও করবে না। সিমিলারলি যেই লাইনটা গ্রিন অন দি ইনসাইড, এই লাইনটাও সে ডিটেক্ট করতে পারবে যে এটা কমপ্লিটলি ভিতরে। আমরা যদি আবার একটু আমাদের অপটিমাইজেশনের পয়েন্ট দুটা দেখি, এখানে যেই প্রথম পয়েন্টটা, এখানে বলা হচ্ছে কমপ্লিটলি আউটসাইড অফ ওয়ান এজ, যে কোনো একটা এজের থেকে কমপ্লিটলি আউটসাইড। এই কারণে ইফ ইউ নোটিসড, এই লাইনটা কমপ্লিটলি আউটসাইড হিসেবে ডিটেক্টেড হয়েছে, বাট দিস লাইন, এই লাইনটাও কিন্তু আমার উইন্ডোর কমপ্লিটলি বাইরে, কিন্তু এই লাইনটা সে ইমিডিয়েটলি ডিটেক্ট করতে পারবে না, কারণ এটা কোনো সিঙ্গেল এজের কমপ্লিটলি বাইরে না। সে রাইট এজটাকেও ক্রস করেছে, সে বটম এজটাকেও ক্রস করেছে, রাইট? সো এই লাইনটা যেরকম লেফট এজের বাইরে কমপ্লিটলি, কিন্তু এই লাইনের ক্ষেত্রে এই লাইনের ক্ষেত্রে আমরা সেটা বলতে পারতেছি না, এই কারণে কোহেন সাদারল্যান্ড এই লাইনটাকে ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারবে না। অলরাইট, সো লেটস ডাইভ ইন এ লিটল ডিপার অ্যান্ড ওয়াচ দিস, যে আমরা কিভাবে কাজটা করব। সো আমরা যেটা করবো, আমরা হচ্ছে আউটকোড নামে একটা জিনিস ইন্ট্রোডিউস করতেছি। আউটকোড কি? আউটকোড হচ্ছে কি একটা 4 বিট কোড, যেটা ডিটারমাইন করবে যে পয়েন্টটা কোথায় আছে। সো আউটকোড কিসের সাথে রিলেটেড? পয়েন্টের সাথে। প্রত্যেকটা পয়েন্টের একটা আউটকোড থাকবে, এই আউটকোডটা জেনারেট করা হবে ডিপেন্ডিং অন পয়েন্টটা কোথায় এক্সিস্ট করে। সো আমি আগেও বলেছি যে 4টা বিট থাকবে। প্রথম বিট আনসার দিবে যে পয়েন্টটা কি টপ অফ দ্য টপ এজ কিনা, ইয়েস হইলে 1, না হইলে 0। সো আমার পয়েন্টটা যদি আমার উইন্ডোর উপরের এজেরও উপরে হয়, তাহলে সে 1 হবে, নাহলে 0 হবে। সিমিলারলি সেকেন্ডটা হচ্ছে গিয়ে বটম অফ দ্য বটম। থার্ড বিট হচ্ছে রাইট অফ দ্য রাইট এজ, যদি আমার পয়েন্টটা রাইট এজের ডানে হয় তাহলে 1, নাহলে 0। ফোর্থ বিট হচ্ছে গিয়ে লেফট অফ দ্য লেফট, ঠিক আছে? সো এখানে দেখে বোঝা যাচ্ছে যে ফার্স্ট বিট যদি 1 হয়, তাহলে সেকেন্ড বিট অবভিয়াসলি 0, কারণ যেই পয়েন্টটা টপ এজেরও উপরে, সে কখনোই বটম এজের নিচে থাকতে পারে না। সো এই দুটার একটা 1 হলে অন্যটা 0 হবে, সিমিলারলি এই দুটারও একটা 1 হলে অন্যটা 0 হবে। সো লেটস লুক অ্যাট হাউ ইট ওয়ার্কস। সো এই যে আমাদের 9টা ডিফারেন্ট রিজনে আমরা ভাগ করলাম, এই তিনটা রিজনই টপ অফ দ্য টপ এজ, রাইট? তিনটাই হচ্ছে উপরে আছে, এই কারণে তিনটারই ফার্স্ট বিট 1 এবং সেকেন্ড বিট 0। অন দ্য কন্ট্রারি, নিচের তিনটারই সেকেন্ড বিট 1, কারণ নিচের তিনটাই বটম লাইনের নিচে আছে, আর মাঝের সবগুলাই দুটাই 0, তারা টপেরও উপরে নাই, বটমেরও নিচে নাই, তারা মাঝামাঝি আছে।
সো আই থিঙ্ক ইউ ক্যান গেস হাউ ইট ওয়ার্কস। যে কোনো একটা চেক করি, যেমন হচ্ছে কি যেমন এটা চেক করি। প্রথম বিট, এটা কি টপ, এই রিজিয়নটা কি টপ এজের উপরে? না, সো এটা 0। এটা কি বটম এজের নিচে? ইয়েস, এই কারণে সেকেন্ড বিটটা 1। এটা কি রাইট এজের ডানে? ইয়েস, দিস ইজ দ্য রাইট এজ, আমরা তার ডানে আছি, সো থার্ড বিটটা 1। এবং থার্ড বিট যেহেতু 1, অবভিয়াসলি আমরা লেফট এজে লেফটে থাকতে পারি না, সো আমার ফোর্থ বিট হচ্ছে 0। সো আই গেস তোমরা আউটপুট কি বুঝতে পারছো। অলরাইট, সো হোয়াট আর উই গনা ডু উইথ দিস কোড, রাইট? সো আমরা হচ্ছে গিয়ে আমাদের একটা লাইনের কি দেওয়া থাকবে, আমাদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দেওয়া থাকবে। আমরা হচ্ছে গিয়ে একটা লাইন নিলাম, আমরা 2 পয়েন্টের জন্য 2টা আউটপুট জেনারেট করব। সো যদি দেখা যায় যে আমার 2টা যে আউটপুট জেনারেট করলাম তার মাঝে যে কোনো একটা বিট, অর মানে মোর দ্যান 1 বিটও হতে পারে, বাট অ্যাটলিস্ট একটা বিট 2টা আউটপুটেই ট্রু, তার মানে 2টা আউটপুটেই ওই একটা বিট 1 আছে, এটা হইলে আমরা সেই লাইনটাকে বাদ দিয়ে দিব। কেন? এটা কি মিন করে? তার মানে বোথ স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট অফ এ স্ট্রেট লাইন ইজ অন দ্য রং সাইড অফ দ্য এজ, যে কোনো একটা এজের। যেমন হচ্ছে গিয়ে লেটস সি অ্যান এক্সাম্পল। আচ্ছা, তার আগে হচ্ছে ট্রিভিয়াল অ্যাকসেপ্টেডটা বলে নেই। যদি 2টা আউটপুট আমার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টের দুটারই আউটপুট 0 হয়, তার মানে হচ্ছে গিয়ে আমাদের পুরো লাইনটাই আমাদের উইন্ডোর ভিতরেই আছে। সো তার মানে হচ্ছে এটা ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড, এই লাইনটাকে ক্লিপ করার আর কোনো প্রয়োজন নাই। এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার আগে এগেইন এই দুটা কেসের বাইরে যারা থাকবে তাদের সবাইকে নিয়ে ফার্দার কাজ করা লাগবে। সো সেগুলোকে আমরা বলতেছি পার্শিয়ালি অ্যাকসেপ্টেড অর পার্শিয়ালি রিজেক্টেড। আর প্রথম দুইটা কেসকে আমরা বলতেছি ট্রিভিয়ালি রিজেক্টেড এবং ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড, যেগুলোকে আমরা ইমিডিয়েটলি রেকগনাইজ করতে পারতেছি যে সে আইদার কমপ্লিটলি বাদ অর কমপ্লিটলি ড্র করতে হবে। ওকে, সো ইটস টাইম ফর দ্য এক্সাম্পল। অলরাইট, সো লুক অ্যাট দ্য রেড লাইন। এটার আউটপুট কি কি হবে? এটার আউটপুট হচ্ছে এই যে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমি কি বলছি, যদি যে কোনো একটা বিট 2টা আউটপুটেই ট্রু হয়। দেখো এই লাইনটা কিন্তু লেফট এজের লেফটে, লেফট এজের করেসপন্ডিং আউটপুট বিট কোনটা? 4 নাম্বার বিটটা। 4 নাম্বার বিট দুইটাতেই 1 আছে। এটা থেকে কি বোঝা গেল যে 2টা পয়েন্টই লেফট এজের লেফটে। তো একটা স্ট্রেইট লাইনের শুরু এবং শেষ দুই মাথায় যদি লেফট এজের বামে থাকে, তার মানে দ্যার ইজ নো ওয়ে এই লাইনটা কোনোদিন এই সেগমেন্টটা কোনোদিন এই লেফট এজকে ক্রস করছে। তো যেহেতু আমার পুরো লাইনটাই কোনো একটা এজের রং সাইডে আছে, সেই লাইনটা আঁকার কোনো প্রয়োজন নাই। সিমিলারলি গ্রিন লাইনটার আউটপুট হচ্ছে দুই মাথায় 0 0 0 0, তার মানে পুরোটাই শুরু এবং শেষ, শুরুও হয়েছে ভিতরে, শেষও হয়েছে ভিতরে। সো এটাকেও আমার ফার্দার টাচ করার কোনো দরকার নেই। বাকি সব কিছু হচ্ছে পার্শিয়াল। সো হাউ উই আর গোয়িং টু অ্যাড্রেস দোজ কেসেস, রাইট? ওকে, সো পার্শিয়াল কেসের ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এগেইন দুই মাথার 2টা আউটপুট বের করব, স্টার্টিং অ্যান্ড এন্ডিং। তারপর আমরা দেখব যে কোনটা আউটসাইড অফ দ্য ক্লিপিং উইন্ডো, তার মানে কোন আউটপুটটা 0 0 0 না, সামথিং এলস। যদি এমন দেখা যায় যে আমার 2টা আউটপুটই বাইরে, তাহলে যে কোনো একটা নিলেই হবে। সো ইফ মানে বোথ অফ দেম আর নন জিরো আউটপুটস, তাহলে জাস্ট চুজ এনিওয়ান। সো এইখানে হচ্ছে কি আমাদের এই লাইনে একটা আমরা দেখতে পাচ্ছি ভিতরে, একটা দেখতে পাচ্ছি বাইরে। সো আমরা কোন আউটপুটটা চুজ করব, মানে কোন পয়েন্টটা চুজ করব? আমরা হচ্ছে কি এই যে 1 0 0 1 যেটা, সেটা চুজ করলাম। ফাইন। এরপর কি? এরপর হচ্ছে কি আমরা দেখব এই পয়েন্টার, এই মানে 4টা এজ যে আছে, টপ বটম রাইট লেফট, আমরা হচ্ছে গিয়ে একটা একটা করে চেক করব। প্রথম যেটার সাথে আমি একটা ইন্টারসেকশন পাবো, সেইটা আমি সেই এজটা নিচ্ছি, ঠিক আছে? সো এইখানে হচ্ছে কি আমি লেফটের সাথে আগে চেক করি, লেফট এজের সাথে। এইটার সাথে কি লাইন ইন্টারসেক্ট করছে? ইয়াপ, করছে। সো এটার সাথে লাইন ইন্টারসেক্ট করছে কোন পয়েন্টে? আমরা সেই পয়েন্টটাতে আপডেট করব এন্ড পয়েন্টটা, মানে আমার নতুন এন্ড পয়েন্ট হবে ইন্টারসেকশন পয়েন্টটা, এবং আমার আউটপুটও অ্যাকর্ডিংলি আপডেট হবে। সো আমার হচ্ছে গিয়ে এখন এই অবস্থায় ছিল, আমি এখন আপডেট করব আমার ইন্টারসেকশন পয়েন্টটা দিয়ে। সো দিস ইজ গোয়িং টু বি মাই নিউ এন্ড পয়েন্ট, এবং অ্যাকর্ডিংলি আমার আউটপুটও সেইভাবে আপডেট হয়ে যাবে। দেখো আমার প্রথমটা, ও সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা 1 এখানে থাকবে, এটা 0 হয়ে যাবে, কারণ আমার একটু আগে এই পয়েন্টটা ছিল লেফট এজের লেফটে, এই পয়েন্টটা কিন্তু এখন আর লেফট এজের লেফটে নাই। সো আমার ফোর্থ যে বিট 1 ছিল,
সেটা এখন 0 হয়ে যাবে। ফাইন। সো আই উইল কিপ রিপিটিং দিস আনটিল আমার লাইনটা প্রথম দুইটা কন্ডিশনের একটাতে চলে যায়। সো আইদার ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড অর ট্রিভিয়ালি রিজেক্টেড হচ্ছে। সো উই হ্যাড দিস। আমি যদি ফার্দার আরেকটা এজের সাথে, যেমন এখন আর লেফট এজের সাথে কিন্তু এটার ইন্টারসেকশন নাই, মানে যদি ইন্টারসেকশন পয়েন্টটা এজের উপরেই থাকে আমরা সেটাকে কনসিডার করতেছি না। সো আমরা টপ এজের সাথে কনসিডার করি, ইয়াপ একটা ইন্টারসেকশন আছে। সো এগেইন ইন্টারসেকশন পয়েন্টে আমি আপডেট করব রং সাইডে টুক ফেলে দিয়ে, এবং আমার আউটকোডও করসপন্ডিংলি আপডেট হয়ে যাবে, কারণ এখন এই পয়েন্টটা কিন্তু আর টপ এজের উপরে নাই। সো আমার প্রথম বিটটা 1 থাকার দরকার নেই। ওকে গেল। সো এই যে আমারটা এখন ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, রাইট? সো প্রথম দুটো কেসে একটাতে চলে গেছে, আমার লাইন ক্লিপিং এখানে শেষ এই লাইনটার জন্য। সো লেটস লুক অ্যাট দ্য সিডোকোড হাউ ইট ওয়ার্কস। সো প্রথমে আমাকে হচ্ছে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দেওয়া আছে, আমরা দুইটার জন্য আউটপুট চেক করব। যদি দেখা যায় যে দুটাই 0, তার মানে অ্যাকসেপ্টেড, আর ফার্দার কিছু করার দরকার নেই। যদি দেখা যায় যে দুইটার অ্যান্ড অপারেশন, সো আমার একটা 4 বিট দুইটা আছে, দুইটার অ্যান্ড করে দেখা গেল এটা 0, এটা 0, এটা 0, এটা 1, যদি অ্যান্ডটা 0 না হয় তার মানে কোনো একটা বিট দুইটাতেই টার্ন অন আছে, দ্যাট ইজ এটাও ট্রু এটাও ট্রু, তার মানে এটা ট্রিভিয়ালি রিজেক্টেড। যদি সেটা না হয় তার মানে এতটুক হচ্ছে গিয়ে আমার পার্শিয়াল কেস। সো আমি দেখতেছি যে কোনটা আমার আউটপুট 1 কি নন জিরো, মানে কোনটা নন জিরো। সো যদি আউটপুট 1 নন জিরো হয় তাহলে আমি আউটপুট 1 এর সাথে ইন্টারসেকশন চেক করতেছি। যদি দেখা যায় যে আউটপুট 1 0, তখন আমি আউটপুট 2 এর সাথে ইন্টারসেকশন চেক করতেছি। দুইটার যে কোনো একটা অ্যাটলিস্ট নন জিরো হবে, কারণ আদারওয়াইজ এই কন্ডিশনেই পড়ে যাইত। ঠিক আছে, ইন্টারসেকশন চেক করার পর ইন্টারসেকশনে হচ্ছে গিয়ে আমার নতুন আউটপুট যে আপডেট করতেছি, আমি নতুন OC1 কে নতুন ইয়াতে আপডেট করতেছি এবং নতুন আউটপুট দিয়ে আপডেট করতেছি, এবং আমি এই জিনিসটা রিপিট করতেছি যতক্ষণ না এই দুটার, দেখো এই অংশটুকু কন্টিনিউ হতে থাকবে আর এই দুটা কন্ডিশন ব্রেক করে। সো যতক্ষণ না আমার এইখানে আপডেট হয়ে হয়ে এই দুটা কন্ডিশনে যে কোনো একটাই ঢুকতেছে, চলতে থাকবে। সো কোন এক সময় সে ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড হয়ে যাবে, অ্যান্ড দেন আমার এই লাইনটা ক্লিপড হয়ে গেছে। সো দিস ইজ ইয়োর কোহেন-সাদারল্যান্ড অ্যালগরিদম। সেম আইডিয়া আমরা হচ্ছে গিয়ে 3 ডিমেনশনে জাস্ট এক্সটেন্ড করতে পারি। 3 ডিমেনশনের ক্ষেত্রে আমাদের জাস্ট এক্স ওয়াই এর সাথে একটা জেড কোঅর্ডিনেটও থাকবে। সো এটা একটা চিন্তার বিষয়। আই উড লাইক টু কিপ ইট অ্যাজ এন মেন্টাল এক্সারসাইজ যে আমাদের 3 ডিমেনশনে আউটপুটগুলোর বিট কতগুলো লাগবে। 2 ডিমেনশনে আমাদের 4টা লাগে, 3 ডিমেনশনে কতগুলো লাগবে। অ্যান্ড এগেইন 2 ডিমেনশনে আমরা ইন্টারসেকশনগুলো বের করতেছিলাম একটা লাইনের সাথে একটা লাইনের। সো আমার লাইনের সাথে এজগুলোও একটা লাইন, সেটা বের করতেছিলাম। 3 ডিমেনশনে আমাদের একটা লাইনের সাথে কি কিসে ইন্টারসেকশন বের করতে হবে। 2 things that you can think about. Alright, so I'm just gonna leave it for you. আমাদের কোহেন-সাদারল্যান্ডের প্রবলেম কি? Well, pause here again and try to come up with your own answers, যে কি মনে হয় কোন কোন ক্ষেত্রে ঝামেলা করবে, and I will continue. So একটা হচ্ছে গিয়ে রিপিটেড ক্লিপিংস। ঠিক আছে, সো আমি একটা লাইনকে প্রথমে লেটস সে আমাদের সেকেন্ড এক্সাম্পলে যেটা দেখলাম, একটা লাইন যদি এরকম থাকে, সো একটা লাইনকে প্রথমে এইটার সাথে এখানে একবার ক্লিক করলাম, তারপর আবার এটার সাথে কম্পেয়ার করে এখানে একবার ক্লিক করলাম, তারপর ধরলাম এই এজের সাথে কম্পেয়ার করে এখানে একবার ক্লিক করলাম, এটার সাথে কম্পেয়ার করে এখানে একবার ক্লিক করলাম, তারপর ফাইনালি আমার এটা ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হইল। সো একটা লাইনকে দেখা যাচ্ছে আমার একবার জায়গায় 2বার 3বার 4বারও ক্লিক করা লাগতে পারে। এটা একটা প্রবলেম। এটা মোর লাইক ইনএফিশিয়েন্সি, মানে আমার বারবার করা লাগতেছে, একটু স্লো হয়ে যাচ্ছে জিনিসটা। প্রবলেম বলতে মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি আমাদের উইন্ডো রেক্ট্যাঙ্গুলার না হয় তাহলে আমি কি করব, কারণ আমাদের পুরো জিনিসটাই দাঁড়ায় আছে, পুরো অপটিমাইজেশনটাই দাঁড়ায় আছে আউটকোডের উপর। আউটকোড হচ্ছে গিয়ে রিজনে ভাগ করে, এবং আমাদের যদি প্যারালাল আমাদের হচ্ছে গিয়ে উইন্ডোটা যদি এক্সিসের সাথে প্যারালাল একটা রেক্ট্যাঙ্গেল না হয়, তাইলে এই রিজন বের করা আসলে ইট ডাজন্ট ওয়ার্ক এনিমোর, পুরো আইডিয়াটাই ফল করে। সো আমাদের ক্লিপিং উইন্ডো নট নেসেসারিলি সবসময় রেক্ট্যাঙ্গেল হবে। সো এরকম কেসে আমরা কি করব? এরকম কেসে ইট সিম্পলি ডাজন্ট ওয়ার্ক। হয়তো খুবই কাহিনী করে হয় কিছু কিছু স্পেশাল কেসে কাজ করানো যাবে, বাট ইটস নট ওয়ার্থ ইট। সো ইন দ্য ফিউচার আমরা দেখব কিভাবে আমরা এই টাইপের যে কোনো একটা কনভেক্স পলিগনের ক্ষেত্রে লাইন ক্লিক করতে পারি
যেটাতে এই রিপিটেড ক্লিপিং এর আইডিয়াটাও প্রবলেমটাও সলভ হবে, এবং সেটার নাম হচ্ছে সাইরাস ব্যাক, যেটা হচ্ছে গিয়ে আমাদের পরের টপিক। আপাতত আজকে এখানেই শেষ। হোপ দ্যাট হেল্প। থ্যাংক ইউ অ্যান্ড বাই।